হ্যালো স্টুডেন্টস, আমি সুদীপ্তার ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকের বিষয় জীবনের উৎপত্তি সম্পর্কে আমরা জানব। আগের ক্লাসে আমরা জেনেছি যে জীবন কী এবং জীবনের প্রধান বৈশিষ্ট্যাবলী সম্পর্কে। তো এই জীবনটা কিভাবে উৎপত্তি লাভ করছে এবং কবে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল এগুলো সম্পর্কে জানতে হবে আজকে। তো এই জীবনের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার মধ্যে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেনের জৈব রাসায়নিক তত্ত্ব সম্পর্কে, এবং তারা জীবনের উৎপত্তি সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছেন এবং কিভাবে উৎপত্তি লাভ করেছে। তো বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন দি অরিজিন অফ লাইফ অন আর্থ নামক গ্রন্থে জীবনের উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছেন। বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন দি অরিজিন অফ লাইফ অন আর্থ গ্রন্থে জীবনের উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। এবং বিজ্ঞানী JBS হ্যালডেন রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে জীবনের উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। তো এই ব্যাখ্যাটা শুরু করার আগে আমাদের জানতে হবে যে সেই সময় প্রাচীন পৃথিবীর পরিবেশটা কেমন ছিল এবং পৃথিবীর উৎপত্তি কবে হয়েছিল। মনে করা হয় আনুমানিক প্রায় 4.6 বিলিয়ন বছর আগে পৃথিবীর উৎপত্তি ঘটেছিল, এবং তখনকার তাপমাত্রা ছিল প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো কিন্তু সবই আনুমানিক। তো এই সময় পরিবেশটা ছিল কেমন? পরিবেশে কোনো মুক্ত মৌল ছিল না। মুক্ত মৌল হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো কিন্তু মুক্ত অবস্থায় ছিল না, এগুলো সবই যৌগ অবস্থায় ছিল। H2N2, মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং জল ছিল না সেই সময়। জলটা ছিল কি রূপে? জলীয় বাষ্প রূপে। এবং সেই সময় পরিবেশে প্রচুর পরিমাণে শক্তি ছিল, এবং এই শক্তিগুলো কিভাবে উৎপাদিত হয়েছিল? শক্তিগুলো উৎপাদিত হয়েছিল সূর্যরশ্মি, বিভিন্ন মহাজাগতিক রশ্মি, ইউভি রশ্মি, বজ্রপাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদির মাধ্যমে। এবং সেই সময় পৃথিবীর কেন্দ্রে ভারী মৌল হিসেবে ছিল নিকেল এবং লোহা, যা দ্বারা কিন্তু পৃথিবীর কেন্দ্র গঠিত হয়েছিল। এবং যে হাইড্রোজেন, নাইট্রোজেন, মিথেন এই যৌগগুলোর কথা বলছি, এগুলো কিন্তু তুলনামূলক হালকা মৌল হিসেবে ছিল। এবং আস্তে আস্তে কি হলো? প্রথমে পৃথিবীর উষ্ণতাটা ছিল কিন্তু কি বললাম, প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে এবং পৃথিবীতে বিভিন্ন সরল জৈব যৌগের উৎপত্তি ঘটে। এবং এই সরল জৈব যৌগ হিসেবে প্রথম সৃষ্টি হয়েছিল হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনটা কি? হাইড্রোজেন এবং কার্বনের সংমিশ্রণে তৈরি হয়েছিল হাইড্রোকার্বন। এবং এই হাইড্রোকার্বন দু ধরনের, সম্পৃক্ত ও অসম্পৃক্ত। এবার এই হাইড্রোকার্বন কি করলো? হাইড্রোকার্বন অক্সি ও হাইড্রোক্সি যৌগ গঠন করলো, যেমন অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড ইত্যাদি যৌগ গঠন করেছিল। এই যৌগগুলো গঠন করার পর এলো বিভিন্ন সরল শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। এবার এই সরল শর্করাগুলো এবং এই সরল জৈব যৌগগুলো কি হলো? প্রথমে কি বললাম যে পৃথিবী সৃষ্টির সময় জল ছিল না, জল ছিল জলীয় বাষ্প রূপে। তো এই জলীয় বাষ্প আস্তে আস্তে যখন
পৃথিবীর তাপমাত্রাটা কমতে থাকলো, তখন কি হলো, জলীয় বাষ্পগুলো মেঘ রূপে ঘনীভূত হলো এবং বৃষ্টিপাত হলো এবং সেখান থেকে জল সৃষ্টি হলো। এবং যেখানে পৃথিবীর যে যে জায়গাগুলো নিচু ছিল সেই জায়গাগুলো সাগর, হ্রদ, নদী ইত্যাদি সৃষ্টি হলো, সাগর, মহাসাগর, হ্রদ, নদী। এবার এই জল সৃষ্টি হলো এবং সাগর, নদী এগুলো সৃষ্টি হলো। আর এই যে সরল জৈব যৌগগুলোও তখন পরিবেশে সৃষ্টি হলো। এই সরল জৈব যৌগগুলো এবং বিভিন্ন খনিজ পদার্থ সমন্বিত জল, সাগরের জল কি হলো, নোনতা প্রকৃতির হলো। আমরা কি জানি, সাগরের জল নোনতা প্রকৃতির। এবং সেই জলও কিন্তু প্রায় তার টেম্পারেচার ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। এই জৈব যৌগ মিশ্রিত উষ্ণ জলকে কি বলা হয়, হট ডাইলুট স্যুপ বা গরম তরল স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ। এই টার্মটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, যে কখনো কখনো শর্ট কোশ্চেন হিসেবেও আসে, যে হট ডাইলুট স্যুপ কি বা গরম তরল স্যুপ কি বা প্রিবায়োটিক স্যুপ কি। তখন আমরা যে পরপর জানলাম যে সরল জৈব যৌগগুলো সমুদ্রের উষ্ণ জলের সঙ্গে মিশ্রিত হয়ে কি হলো, তৈরি করলো কিন্তু এই হট ডাইলুট স্যুপ। কারণ সমুদ্রের তলদেশে বিভিন্ন হট স্প্রিং সৃষ্টি হতো, এই জন্যই কিন্তু সমুদ্রের জল কিন্তু উত্তপ্ত ছিল। তো আমরা পরপর কি জানলাম, প্রথমে পৃথিবীর উৎপত্তি জানলাম, তারপরে সরল অজৈব যৌগের উৎপত্তি ঘটলো, তারপরে সরল জৈব যৌগের উৎপত্তি ঘটলো। এরপরে আসছে যে জটিল জৈব যৌগের উৎপত্তি ঘটছে। এবং কিভাবে ঘটছে, প্রথমে সরল জৈব যৌগ হলো, এরপরে জটিল জৈব যৌগের উৎপত্তি ঘটছে। এই যে সরল জৈব যৌগগুলো আস্তে আস্তে ঘনীভূত হতে শুরু করলো সমুদ্রের জলের ভিতরে গিয়ে, এবং সেটা পলিমারাইজড হতে শুরু করলো। পলিমারাইজড মানে কি, সরল জৈব যৌগগুলো পরস্পর যুক্ত হয়ে একটা জটিল জৈব যৌগের উৎপত্তি ঘটছে। এবং একক শর্করাগুলো পরপর যুক্ত হয়ে এবং বা পলিমারাইজড হয়ে তৈরি হচ্ছে কি, বহু শর্করা বা পলিস্যাকারাইড বা ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা। এবং যে এর আগে বললাম যে সরল জৈব যৌগ হিসেবে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড জানলাম। এই অ্যামাইনো অ্যাসিড কি, অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে প্রোটিন, এবং ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে ফ্যাট। এছাড়াও নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি। এবার অণু সমষ্টি সৃষ্টি বা মলিকুলার এগ্রিগেটস। এই অণু সমষ্টি বা মলিকুলার এগ্রিগেটস পড়তে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে, যে কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার সম্পর্কে। এই কোয়াসারভেট শব্দটা মানে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী ওপারিন, এবং এই মাইক্রোস্ফিয়ারটার ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী সিডনি ফক্স। তো ওপারিন এই মলিকুলার এগ্রিগেটস হিসেবে কোয়াসারভেটের যে বর্ণনাটা দিয়েছিলেন সেটা কি, যে বিভিন্ন জটিল জৈব যৌগ, প্রধানত প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট, এক ধরনের হাইড্রোফোবিক বল দ্বারা বুদবুদ সৃষ্টির মাধ্যমে একত্রিত হয়ে অর্ধবৃত্ত পর্দা বেষ্টিত কোলয়েড জাতীয় যে পদার্থ গঠিত হয়েছিল তাকে বিজ্ঞানী ওপারিন কোয়াসারভেট নামে অভিহিত করেছেন। তাহলে তিনি এই কোয়াসারভেটকে কিন্তু জলের বুদবুদগুলো একসঙ্গে যুক্ত হয়ে এক ধরনের যে কণা গঠন করে সেটাও বলতে চেয়েছেন, যেটা হাইড্রোফোবিক বল দ্বারা যুক্ত। এবং সেই যে জটিল যৌগটা তৈরি হচ্ছে, সেই জটিল যৌগটা কোন কোন জৈব যৌগ দ্বারা গঠিত সেটা তিনি বলেছেন, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তো এখানে একটা আমরা ডায়াগ্রামের সাহায্যে বলতে পারি যে কোয়াসারভেটের মধ্যে কি হচ্ছে, এইটাকে বলতে পারি প্রোটিনের পরিমাণটা বেশি, প্রোটিন এই অংশটুকু আমরা বলি প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। এবং
কি বললাম, একটা অর্ধবেষ্টিত পর্দা বা আবরণী দেখা যায়। এটা দ্বিস্তর বিশিষ্ট আবরণী দেখা যায়, দ্বিস্তরী আবরণ। তো এটাকে আমরা কি নামকরণ করছি, কোয়াজারভেট। এবার বিজ্ঞানী ফক্স কি বলছেন, সিডনি ফক্স বলছেন মাইক্রোস্ফিয়ার সম্পর্কে। উনি বলছেন যে অর্ধবেদ্য পর্দাবেষ্টিত প্রোটিনয়েডের সমষ্টি। যেমন আমরা কি পেলাম, কোয়াজারভেটের মধ্যে ওপারিন বলেছিলেন যে কি থাকবে, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট থাকবে প্রধানত জৈব যৌগ হিসেবে। এবং মাইক্রোস্ফিয়ারে বলছেন বিজ্ঞানী ফক্স কি বলছেন, মাইক্রোস্ফিয়ার শুধু কি থাকবে, প্রোটিন থাকবে। এবং বিজ্ঞানীরা বলেছিলেন, ওপারিন বলেছিলেন যে কোয়াজারভেট থেকে হচ্ছে প্রোটোসেল বা প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল। এবং বিজ্ঞানী ফক্স বলেছিলেন যে মাইক্রোস্ফিয়ার থেকে কিন্তু প্রথম প্রাণ সৃষ্টি হয়েছে। এবার এই দুটো সঙ্গে আরেকটা জিনিস আমাদের এখানে একটু জানতে হবে যে এই প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট কি। প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট কি, যে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি। নিউক্লিক অ্যাসিড একটা কি জটিল জৈব যৌগ, এবং এই নিউক্লিক অ্যাসিডটা কি দ্বারা গঠিত হয়, অনেকগুলো নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে তৈরি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বা এটা কি বলছে, এটা কি প্রকৃতির, আরএনএ প্রকৃতির। তখন জিন হিসেবে কিন্তু কি ছিল, আরএনএ ছিল। আরএনএ ডিএনএ কিন্তু তখন সৃষ্টি হয়নি, প্রথম জিন বস্তু হিসেবে কি ছিল কিন্তু আরএনএ। এবং এই আরএনএ কেন ছিল, আরএনএর কিছু বৈশিষ্ট্যাবলী কি, যে এটা হচ্ছে প্রতিলিপিকরণ করতে পারত, এবং এরা প্রোটিন তৈরিতে সক্ষম, এবং এনজাইম রূপে কাজ করত, উৎসেচক রূপে কাজ করত। এবং এই জন্য সেই আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড থাকার জন্য, এবং আরএনএর সেই সময় কি বলা হতো, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস, যে আরএনএ কি কি কাজ করতে পারতো, আরএনএ প্রতিলিপি গঠন করতে পারতো। এবং কি বলছে যে মাইক্রোস্ফিয়ার এবং কোয়াজারভেটের মধ্যে কিন্তু এই আরএনএ ছিল বলেই এদের বাইরে কিন্তু ফসফোলিপিডের একটা আস্তরণ বা অর্ধবেদ্য পর্দা, কোষ পর্দার ন্যায় কিন্তু অর্ধবেদ্য পর্দার সৃষ্টি হয়েছিল। তো এই প্রোটোসেল বা প্রোটোবায়ন্টকে কি বলা হচ্ছে, কোপারিন বলছে যে কোয়াজারভেট থেকে এই প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট সৃষ্টি হয়েছে, এবং বিজ্ঞানী ফক্স বলেছেন যে এই মাইক্রোস্ফিয়ার থেকে এই প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট সৃষ্টি হয়েছে। তাহলে প্রথম আমরা একটাকে যদি ওয়ার্ড ডায়াগ্রাম করি তাহলে কি বলছি, যে প্রথম কোষ সৃষ্টি হচ্ছে, তারপরে অবায়ুজীবী বা কেমোহেটারোট্রফ বা প্রোক্যারিওটিক কোষ সৃষ্টি হচ্ছে প্রথম। এরপরে কি হচ্ছে, পরজীবী, মৃতজীবী বা পরভোজী বা কেমোঅটোট্রফ সৃষ্টি হচ্ছে। তারপরে কি আসছে, তারপরে আসছে অবায়ুজীবী ফোটোঅটোট্রফ। অবায়ুজীবী ফোটোঅটোট্রফ মানে তখন ক্লোরোফিলের সাহায্যে এরা কিন্তু খাদ্য তৈরি করতে পারছে। এবার বায়ুজীবী ফোটোঅটোট্রফের পরে আসছে কি, অবায়ুজীবী ফোটোঅটোট্রফের পরে আসছে বায়ুজীবী ফোটোঅটোট্রফ। এই বায়ুজীবী ফোটোঅটোট্রফের মধ্যে কারা পড়ে, তারা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, বিভিন্ন ব্লু গ্রিন অ্যালগিগুলো। সায়ানোব্যাকটেরিয়া, বিভিন্ন ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল। এরপরে কি হচ্ছে, মুক্ত অক্সিজেন সৃষ্টি হচ্ছে। মুক্ত অক্সিজেন সৃষ্টি হচ্ছে এবং সেই পরিবেশটা কি পরিবেশে পরিণত হচ্ছে, জারণধর্মী পরিবেশে। আগে পরিবেশটা কি ছিল, প্রাচীন পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পরিবেশটা ছিল কিন্তু বিজারণধর্মী পরিবেশ। এবার মুক্ত অক্সিজেন সৃষ্টি হওয়ার ফলে পরিবেশটা হয়েছে জারণধর্মী পরিবেশ। এবং এরপরে উন্নত জীব সৃষ্টি হলো, এককোষী ইউক্যারিওট সৃষ্টি হলো, এবং তার এই এককোষী ইউক্যারিওটের মধ্যে কি দেখা দিল,
নিউক্লিয়াস দেখা দিল এবং বিভিন্ন পর্দা ঘেরা কোষাঙ্গাণু সৃষ্টি হলো, বিভিন্ন পর্দা ঘেরা কোষাঙ্গাণু সৃষ্টি হলো, নিউক্লিয়াস সৃষ্টি হলো এবং এরপরে আসছে বহুকোষী ইউক্যারিওট এবং তারপরে আমাদের এই আধুনিক জীব সম্প্রদায় কিন্তু সৃষ্টি হয়েছে। এবং এই যে বললাম যে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড ছিল, এই যে পরপর বায়ুজীবী ফটোটোট্রপ, অবায়ুজীবী ফটোটোট্রপ থেকে বায়ুজীবী ফটোটোট্রপ এগুলো পরপর পরিবর্তন হতে হতে তার মধ্যে কিন্তু জিনবস্তু হিসেবে ডিএনএরও সৃষ্টি হয়েছিল কোনো এক সময়। তো এগুলো কি বললাম, এই যে প্রথম যে কোষ সৃষ্টি হলো প্রোটোসেল থেকে, প্রোক্যারিওট এবং তারপরে ইউক্যারিওট, এটাকে আমরা কিন্তু কি বায়োজেনি বা প্রাণীর জৈবিক বিবর্তন বা বায়োজেনি তত্ত্ব হিসেবে জানি। এবং যে সরল অজৈব যৌগ থেকে জৈব যৌগ সৃষ্টি হলো ওই তত্ত্বটুকুকে আমরা কিন্তু জানি কেমোজেনি তত্ত্ব হিসেবে। এই কেমোজেনি এবং বায়োজেনি দুটো তত্ত্বই ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন। তাহলে এই ছিল হচ্ছে আমাদের জৈব রাসায়নিক তত্ত্ব। এবং এর মধ্যে আরেকটা টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ন্যাকেড জিন বা নগ্ন জিন। এটা কি, এটা একটু বলে দিই। এটা হচ্ছে স্বপ্রজননক্ষম প্রোটিনবিহীন আরএনএ প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলোকে কিন্তু বলা হচ্ছে নগ্ন জিন। এটা কেমোজেনির একটা গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, তো আমরা কেমোজেনি, বায়োজেনি এবং টোটাল হচ্ছে যে জৈব রাসায়নিক তত্ত্বটা জানলাম। থ্যাংক ইউ। পড়াটা ভালো লেগে থাকলে পড়ানোটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আবার পরের ক্লাসে আমরা নতুন বিষয় নিয়ে আসবো।